দেখ স্টুডেন্টস, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তোরা সবাই জানিস। সেই গরমের মধ্যে ফিজিক্স পড়া সত্যি সত্যি একটা ভাবনা চিন্তার বিষয়, এবং সত্যি সেটা কঠিন বিষয়ও। এমনিতেই ফিজিক্স আমরা পারি না, তার উপর মাথাও চলে না, তার উপরে এই কঠিন বিষয়টাকে নিয়ে আবার আজকের চর্চা। তো সেই গরমের মধ্যেই আমরা যেটাকে আলোচনা করার জন্য তোদের কাছে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দেখ এই ধারকের সমবায়। একটাতেই হচ্ছিল না, আবার যদি আমরা সমবায় করি তাহলে কীরকম ঘটনা ঘটবে। তো সেই আলোচনাকে নিয়ে সহজ করে তোদের সাথে আলোচনা করার জন্যই আজকে চলে আসা হয়েছে। কি নিয়ে না, আমাদের এই পরবর্তী লেকচার সিরিজ নিয়ে। আমরা ধারক ধারকত্বের 2টো লেকচার দিয়েছিলাম তোদেরকে, তোরা আশা করবো সেটাকে দেখে নিয়েছিস। আজকে তোরা 3 নম্বর জিনিসটাকে দেখার জন্যে রেডি থাক। খাতা পেন নিয়ে কিন্তু রেডি থাকবি, একটা একটা করে তোরা নোট করতে থাকবি। আশা করবো তোদের এখানেতে সম্পূর্ণ ধারণাটা তৈরি হয়ে যাবে। ধারকের সম্পূর্ণ ধারণা, অর্থাৎ ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের সম্পূর্ণ ধারণা তৈরি করানোর জন্যই আজকের এই ক্লাসটা। তো চল তাহলে দেখ, নিশ্চয়ই তোদের মনে আছে আমরা কালকে কোন জায়গাটা অবধি করেছিলাম বলতো? এর আগে অবধি করেছিলাম। তার মধ্যে আমাদের আজকে তাহলে আলোচনা করবো কি, দেখ এই ধারকের শ্রেণী সমবায়কে নিয়ে আলোচনা করবো। ওকে, তো দেখ শ্রেণী সমবায়ের ইংরেজিটা হচ্ছে কি সিরিজ কম্বিনেশন। আরও একটা সমবায় আছে যাকে আমরা বলি কাকে, দেখ যেটাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সমবায়। ওকে, তো সেই সমান্তরাল সমবায়কে নিয়েও তাহলে আমাদের আলোচনা করতে হবে। রাইট? তো দেখ যেটার কথা বলছিলাম, আগের পাতাতে তোদের দেখালাম আমাদের এখানটাতে আছে কি শ্রেণী সমবায়, এদিকের পাতাতে আমাদের যেটা আছে সেটা আসছে কি, দেখ এই সমান্তরাল সমবায়। ওকে, তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই দুটোকে নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্যই তোদের সঙ্গে আমরা হাজির হয়েছি। তো আর কথা না বাড়িয়ে আমরা এবারেতে তাহলে আমাদের আলোচনায় ফিরে যাই। ঠিক আছে? তো দেখ এই প্রথমেতে আমাদের এখান থেকে কিরকম ভাবে আমরা এটাকে নিয়ে প্রসিড করবো, কিরকম ভাবে দেখবো সেটার কথাই আয়। তো চল, প্রথমেতেই আমাদের এখান থেকে বলা হচ্ছে কি সমবায়। সেই সমবায় কথাটার ইংরাজি অর্থ কি না কানেকশন। ওকে, তাহলে সমবায় তার ইংরাজি কথা বললাম কি কানেকশন। এখানে কানেকশনকে দুটো ভাবে করা যায়। যে দুটো ভাবে করা যায় সেই দুটো ভাগটাই হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে তোদের কি দেখ আলোচনা করা হলো কি নিয়ে শ্রেণী সমবায়। ওকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি দেখ সিরিজ। ওকে, আরও একটা সমবায়কে নিয়ে আমরা আলোচনার কথা বললাম, সেটাকে আমরা বললাম কি দেখ সমান্তরাল। ওকে, যেটাকে আমরা বললাম কি প্যারালাল। ওকে, এবারে তো দেখ ধরে নে এই ঘটনাটা কি জিনিস বা কিরকম ভাবে দেখ। দেখ আমরা দেখলাম কি আমাদের কাছে যখন কোনো ধারক থাকে, ওকে খুব সহজ করে বলছি, খুব ভালো করে কনসেপ্ট তৈরি করে নিবি। দেখ আমাদের কাছে যখন ধারক থাকে, আমরা কালকে তোদেরকে দেখিয়েছি ধারকের 2টো পাত থাকে, এই একটা পাত, তার সাথে প্যারালালি আরও একটা পাতকে বসিয়ে রাখা হয়। সেই জন্যই তো এটাকে আমরা বলেছিলাম কি, এটাকে বলেছিলাম 2টো পাত প্যারালালি আছে, তাই এর নাম দিয়েছিলাম কি সমান্তরাল পাত ধারক, তাই না? তো ধারকের যে এই 2টো পাত থাকে, এই 2টো পাতের আমরা নামকরণ করে দিই। দেখ এটাকে বলে দিলাম কি 1 নম্বর পাত, এটাকে বলে দিলাম কি আমরা 2 নম্বর পাত। আমাদের শখ গেছে নাম করেছি, বাঁ দিকেরটাকে নাম দিয়েছি 1 নম্বর, ডান দিকেরটাকে দিয়েছি 2 নম্বর। তো দেখে নে এটা হলো কি আমাদের একটা ধারক, এটা হচ্ছে ধারক নাম্বার 1 বা ধারক নাম্বার এ। ওকে, আর আমাদের কাছে আরও একটা ধারক আছে, যেই ধারকটাকে বলছে কি আমাদের ধারক নাম্বার 2। ওকে, সেটাও আমাদের কাছে আসছে কি দেখ এই হচ্ছে তোদের সমান্তরাল পাত ধারক। হলো, এটার ক্ষেত্রেও বাঁদিকের যে পাতটা আছে সেই বাঁদিকের পাতটার নাম নিয়ে নে কতখানি 1 নম্বর পাত, আর এদিকের পাতটার নাম নিয়ে নে 2 নম্বর পাত। ধরে নে এটা হলো কি ধারক নাম্বার বি।
এবারেতে আমি বলছি এদের সমবায় তৈরি করবো, অর্থাৎ এদের মধ্যে কানেকশন করব। সেই সমবায়কে তোদের কাছে আলোচনা করেছি কি দুভাবে হয়, একটা হচ্ছে কি শ্রেণী আর একটা হচ্ছে কি সমান্তর। শ্রেণী সমবায় বলতে কি বোঝাচ্ছে না, শ্রেণী সমবায় বলতে বোঝাচ্ছে এক কথায় শ্রেণী সমবায় বলতে বোঝাচ্ছে এই যে দুটো ধারক আছে, দুটো ধারকের মধ্যে তোরা দেখতে পাচ্ছিস কি আমাদের দুটো করে প্লেট আছে, 1 নম্বর প্লেট 2 নম্বর প্লেট। যদি এই দুটো প্লেটের মধ্যে শুধুমাত্র এই ধারকের একটা প্লেট এবং এই ধারকের একটা প্লেট কানেক্টেড থাকে, বাকি প্লেট দুটো কানেক্টেড না থাকে, মানে আমি এখান থেকে কিরকম কথা বললাম দেখ, আমি এখান থেকে যে কথাটা বললাম সেটা হচ্ছে এরকম, এই দুটো ধারকের মধ্যে দেখ এটার 2 নম্বর প্লেট এটার 1 নম্বর প্লেটের সাথে কানেক্টেড আছে, কিন্তু এই প্লেটটা আর এই প্লেটটা কিন্তু কোনোভাবেই একে অপরের সাথে সরাসরি কানেক্টেড নেই, তাহলে সেটাকে আমরা বলবো কি শ্রেণী সমবায়। তাহলে কি কথাটা বললাম সেটাকে যদি আমি এখানটা থেকে নোট ডাউন করাই, দেখ আরো ভালোভাবে তোদের ক্ল্যারিটি তৈরি হবে। দেখ আমাদের এখান থেকে কিরকম ভাবে বললাম, দেখ ইফ অনলি ওয়ান প্লেট অফ ক্যাপাসিটর, তাহলে যদি শুধুমাত্র একটাই প্লেট ধারকের কি হয় ইজ কানেক্টেড টু কার সাথে না টু, if one plate of a capacitor, বা আমি এখান থেকে বলছি কি দেখতো if one plate of capacitor 1, আরো তোদের কাছে ক্ল্যারিটি থাকবে, রাইট? ধর আমি এখান থেকে বললাম কি if one plate of capacitor 1 okay is connected to one plate of capacitor, if connected to one plate কার না অফ ক্যাপাসিটর 2, ওকে, সেটাকে আমরা বলবো কি সিরিজ কানেকশন। ওকে, শুধুমাত্র একটাই প্লেট কানেক্ট হতে হবে, দেখ এখান থেকে এর দুইটার সাথে এর একটা কানেক্টেড আছে, কিন্তু এর একটা প্লেট ফাঁকা আছে, এর একটা প্লেট ফাঁকা আছে, তাকে বলবো কি আমরা শ্রেণী সমবায়। আমি এরকমও করতে পারতাম, তাকেও আমি শ্রেণী সমবায় বলতে পারতাম। কিরকম বলছি দেখ, ধরে না আমাদের কাছে ক্যাপাসিটরটা ছিল কোথায়, এই এখানটাতে আমাদের একটা ক্যাপাসিটর ছিল, 1 নম্বর ক্যাপাসিটর ছিল, কি ছিল দেখ 1 নম্বর প্লেট 2 নম্বর প্লেট, এই আমাদের ক্যাপাসিটর 2 ছিল, ওকে, তারও এটা ছিল কি 1 নম্বর প্লেট, এটা ছিল 2 নম্বর প্লেট। আমি করতে পারতাম এরকম ভাবে, দেখ এই এটার 2 নম্বর প্লেটটার সাথে আমি এটার 2 নম্বর প্লেটটাকে কানেক্ট করে দিলাম, ওকে, কিন্তু এর 1 নম্বর প্লেটটাকেও খুলে রাখলাম, এর 1 নম্বর প্লেটটাকেও খুলে রাখলাম, তাহলেও কিন্তু আমি এটাকে বলবো কি যে এটাকে বলবো হচ্ছে শ্রেণী সমবায়, ওকে। কিন্তু যদি কখনো এরকম ঘটনা ঘটাই যে আমাদের এই যে দুটো ক্যাপাসিটর আছে তাদের দুটো প্লেটই আমাদের দুজনের সাথে কানেক্টেড আছে, মানে আমি কথাটা আমাকে এরকম ভাবে বললাম, যদি ধর তাহলে আমি এরকম কথা বলি, দেখ ইফ both plate are connected, ওকে, তাহলে যদি দুটোই একে অপরের সাথে কানেক্টেড থাকে, if both plate are connected, ওকে, সেটাকে আমরা বলবো কি প্যারালাল কম্বিনেশন। তাহলে যখনই কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে সেটা দেখার জন্য কি চেক করবি, তাদের দুটো প্লেটই একে অপরের সাথে কানেক্টেড আছে কিনা নেই, যদি দুটো প্লেট একে অপরের সাথে কানেক্টেড থাকে সেটাকে বলবি প্যারালাল, আর যদি শুধুমাত্র একটাই প্লেট কানেক্টেড থাকে তাকে তোরা বলবি কি সিরিজ, ওকে। এটার থেকে অন্যথা তোরা কোনোভাবেই ভাবতে যাবি না, যদি দুটো প্লেট একে অপরের সাথে কানেক্টেড থাকে তাকে বলবি প্যারালাল, যদি একটাই প্লেট কানেক্টেড থাকে তাকে বলবি সিরিজ। এবার এতে প্যারালালের ছবিটা একবার দেখে নে না, তাহলে আরো ক্ল্যারিটি এসে যাবে। দেখ কিরকম কথা হচ্ছিল, আমাদের প্লেটগুলো দেখছিলিস, দেখ এই একখান ক্যাপাসিটর ছিল, ওকে, এটাকে আমরা বলেছিলাম কি ক্যাপাসিটর এ, এটা ছিল তার প্লেট 1, এটা ছিল তার প্লেট 2, পাশে আমাদের কি করেছিলাম আরো একখান ক্যাপাসিটর রেখেছিলাম, ওকে, এই ক্যাপাসিটরটা লিখেছিলাম কি এটা প্লেট 1 এটা প্লেট 2,
তোদের আমি কি বললাম, এদের দুটো প্লেটই একে অপরের সাথে কানেক্টেড থাকবে। মানে আমার বক্তব্যটা কিরকম দাঁড়াচ্ছে দেখ, ধরে নে এই প্লেটটা এর সাথে কানেক্টেড আছে, আবার এই দিকের প্লেট যেটা আছে না সেটাও মনে কর এর সাথে কানেক্টেড আছে। ওকে, তাহলে এটাকে বলবো কি আমি প্যারালাল কম্বিনেশন। এটাকেই সহজ করে বোঝানোর জন্য বইয়ে কি করা হয় দেখবি, যে এই যে দুটো ক্যাপাসিটার আছে সেই দুটো ক্যাপাসিটারকে ওপর নিচে আঁকা হয়। ওকে, দেখ এটা হলো একটা ক্যাপাসিটার, এটা হচ্ছে কি আরো একটা ক্যাপাসিটার। ওকে, এদেরকে আমি করব কি, যে সমান্তরাল সমবায়ে কানেক্ট করবো। সমান্তরাল সমবায়ে কানেক্ট করতে গেলে কি করতে হবে দেখ, এই দুটো প্লেটকেও কানেক্ট করে দিলাম, এই দুটো প্লেটকেও কানেক্ট করে দিলাম। তাহলে এখানেতে যে সমবায়টা তৈরি হলো, এই সমবায়টাকে আমাদের বলা হয় কি সমান্তরাল সমবায়। ওকে, তাহলে এটুকুনি কথাকে কিন্তু আমাদেরকে পরিষ্কার করে তোদেরকে শিখিয়ে রাখলাম, তোরা কিন্তু খুব ক্লিয়ারলি মাথার মধ্যে রাখবি। এবারে তো দেখ, এখানেতে আমাদের ভোল্টেজ সোর্সকে কিরকম ভাবে কানেক্ট করা হয়। ওকে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ সোর্সকে কিরকম ভাবে কানেক্ট করে দেখবো। দেখ এখানটাতে আমি রাখছি কি, দেখ তো সমান্তরাল, আর আমি পাশাপাশি এখানেতে ভোল্টেজ সোর্সকে কিরকম ভাবে কানেক্ট করি শ্রেণীর ক্ষেত্রে, সেটাকেও আমি তোদের দেখাবো। ওকে, দেখ সমান্তরালের সময়তে ছবি তোরা শিখলি, কিরকম ছবি শিখলি দেখ, এই হলো কি আমাদের একটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার এ, তার সাথে আমাদের সমান্তরালেতে ড্র করব। তাহলে দেখ তার নিচে আরো একটা ক্যাপাসিটারকে ড্র করলাম। এই দুটো জিনিস আমাদের হলো কি সমান্তরালে কানেক্টেড আছে, মানে আমাদের দেখলাম কি দুটো প্লেট একে অপরের সাথে কানেক্ট হয়ে গেল। এর সাথে আমি বলছি যে আমি ভোল্টেজ সোর্সকে বা আমাদের কি বলবো না, তড়িৎ উৎসকে আমরা কানেক্ট করব। তড়িৎ উৎসকে কানেক্ট করার সময় কি করব দেখ, এদিকের কোনো একটা প্লেটের সঙ্গে আমাদের কি করব, ব্যাটারির পজিটিভ প্লেটটাকে কানেক্ট করে দিলাম, আর দেখ নেগেটিভ প্লেটটাকে আমি কি করছি এদিকটার সাথে কানেক্ট করে দিচ্ছি। এটা হয়ে গেল কি সমান্তরাল সমবায়ের সময়তে আমাদের কিরকম ভাবে সোর্সটাকে কানেক্ট করব। ওকে, মানে ব্যাটারিটাকে কানেক্ট করব। ওকে, নিশ্চয়ই তোরা ছবিটাকে দেখতে পেয়েছিস। হলো, দেখে নে। এবারে দেখ আমি কিসের কথা বলছি, আমাদের শ্রেণী সমবায়ের সময় কিরকম ভাবে কানেক্টেড করবি। দেখ এখান থেকে কথায় চলে, আমাদের কাছে ছিল কে এই দুটো ক্যাপাসিটার, যাদেরকে শ্রেণী সমবায়ের সময়তে তোদেরকে দেখালাম কি আমাদের তাদের শুধুমাত্র একটা প্লেটই কানেক্টেড থাকবে। ব্যাটারির কানেকশন দেওয়ার সময়তে কিরকম ভাবে করা হয় দেখ, প্রথম ক্যাপাসিটারটার সাথে আমাদের ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে দিয়ে দিলি, আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে তোরা দিয়ে দিলি কোথায়, এই টার্মিনাল নেই। ওকে, তাহলে দেখ এই যে ছবিটা, এটা চলে গেল কার না শ্রেণী সমবায়ের ছবি। ওকে, তাহলে দেখ আমরা দেখলাম সমান্তরাল সমবায়ের সময়তে কিরকম ভাবে ক্যাপাসিটারকে কানেক্ট করি, আর মানে সোর্সকে কানেক্ট করি, শ্রেণী সমবায়ের সময়তে সোর্সকে কিরকম ভাবে কানেক্ট করি। দেখ এটা হয়েছিল কি আমাদের ক্যাপাসিটার 1, বা আমি এটাকে ক্যাপাসিটার নাম্বার 1 বললাম, C1 বললাম। এটা ধরে নে ক্যাপাসিটার নাম্বার 2, তাকে আমি নাম দিলাম কত C2। এটার ক্ষেত্রেও নাম নিয়ে নে কতখানি দেখ C1, এটার ক্ষেত্রেও নাম নিয়ে নে কতখানি C2। এখান থেকে ভোল্টেজ সোর্স নাম নিয়ে নে V, এটার ক্ষেত্রেও এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, নাম নিয়ে নে হচ্ছে তোরা V। এবারেতে এদের মধ্যে কানেকশন তো করে ফেললাম, কিন্তু কাজ কিরকম ভাবে হয় সেটা আমাদের শিখতে হবে। তো সেই কাজ কিরকম ভাবে হয় সেটা শেখার জন্য আমরা একটা একটা করে নিয়ে নেব। ওকে, প্রথমেতে আমরা মনে কর নিয়ে নিচ্ছি কাকে না সমান্তরাল সমবায়ের ছবিটাকে একটু পরের পাতায় নিয়ে নিচ্ছি। ওকে, দেখ কিসের কথায় আসছি। সমান্তরালের ছবিটাকে দেখ, ভোল্টেজ সোর্স সহ যেটাকে শেখালাম তোদেরকে এইমাত্র। দেখ এখানটাতে শেখালাম কি এই ক্যাপাসিটার 1, তার নিচে রাখলাম কাকে দেখ ক্যাপাসিটার 2, তার নিচে রাখলাম কাকে আমাদের ভোল্টেজ সোর্স। ওকে, তাহলে সেগুলোর আমাদের শিখিয়ে দিলাম কি আমাদের বোথ সাইড কানেক্ট করতে হবে। তাহলে দেখ এই ক্যাপাসিটারটার দুটো সাইডই যখন একে অপরের সাথে কানেক্টেড, এটাকে বলছি কি আমি প্যারালাল কম্বিনেশন। যখন ব্যাটারি কানেকশন দিলাম, ব্যাটারি কানেকশন দেওয়ার সময় কি করলাম দেখ এই
কানেকশন দিয়ে দিলাম, এই ব্যাটারির কানেকশন দিয়ে দিলাম। ওকে, তো দেখ এটার নাম নিয়েছিলাম কি C1, এটার নাম নিলাম কত C2, তোদের সাথে আলোচনা করলাম, এটাকেও বললাম কত V, একই কথা দুবার বললাম। তোরা এবারেতে একটুখানি নজর দিয়ে দেখ, এই যে ব্যাটারি সোর্সটা কানেক্ট করেছে সেটা এর অ্যাক্রসেতেও কানেক্ট আছে, আবার এর অ্যাক্রসেতেও কানেক্ট আছে, মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রসেও বিভব প্রভেদ যত, এই ক্যাপাসিটরের অ্যাক্রসেতেও বিভব প্রভেদ কিন্তু একই। তাহলে সমান্তরাল সমবায়ের সময়তে আমাদের যে কথা মাথায় রাখতে হবে, প্রথম কথা আসছে কি দেখতো, দুটো ক্যাপাসিটরের অ্যাক্রসেই কিন্তু বিভব প্রভেদ সেম থাকে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলছি কি যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদের ইংরেজি হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস বোথ ক্যাপাসিটর, across both capacitor is same. ওকে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে দুটো ক্যাপাসিটরের মধ্যে যে চার্জ স্টোর হবে সেটা কিন্তু ডিফারেন্ট। ওকে, তাহলে সমান্তরালের সময় মেন কথা, দুটো ক্যাপাসিটরের অ্যাক্রস এই পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, কিন্তু চার্জ স্টোর ডিফারেন্ট হবে। কেন চার্জ স্টোর ডিফারেন্ট হবে সেটার কথাটা আগে লিখি, বাট 2 নম্বর পয়েন্ট আমাদের কি চলে আসছে, বাট ডিফারেন্ট চার্জ উইল বি স্টোরড, বাট ডিফারেন্ট চার্জ উইল বি স্টোরড। ওকে, তাহলে আমি এখান থেকে কি কি দেখে নিলাম, দেখ আমি দেখে নিলাম যে হচ্ছে ধর তোর C1 এর অ্যাক্রসে যদি আমাদের চার্জ থাকে কতখানি দেখতো Q1, তার ভ্যালু কত হবে, আমরা সবাই শিখেছি চার্জ স্টোরিক বা Q ইকুয়াল টু কত হয়, কালকেই আমরা শিখেছি C ইন্টু V, তাহলে C এর জায়গায় এখানটাতে বসবে কত C1 ইন্টু V, এটা আসছে কি আমাদের এই প্রথম ক্যাপাসিটর অ্যাক্রসের স্টোরড চার্জ। সিমিলারলি আমরা এটা বলতে পারবো দ্বিতীয় ক্যাপাসিটরের অ্যাক্রসেতে টোটাল চার্জ স্টোরড কত থাকবে, সেটা আসছে কত দেখ Q2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো C2 ইন্টু V, তাই তো। এবারে দেখ যদি আমি টোটাল চার্জের কথা বলি, টোটাল চার্জ বলতে গেলে আমরা কি জানি, চার্জ হয় স্কেলার কোয়ান্টিটি, তাহলে টোটাল চার্জ বলতে গেলে আমরা এখান থেকে বলবো কতখানি হচ্ছে Q1 প্লাস Q2। তাহলে দেখ টোটাল যে চার্জ, সেই টোটাল চার্জ আমাদের বলতে পারবো কি দেখ C1V প্লাস C2V। ওকে, এবারেতে দেখ আমি কিউ মানে তো আবার আমি কত শিখেছিলাম, কিউ মানে তো আমি শিখেছিলাম হচ্ছে কতখানি CV, তাহলে সমস্ত জায়গা থেকে ভিগুলো তো সেম, যদি কেটে যায় তাহলে আমি সেখান থেকে কি পেয়ে যাচ্ছি, আমি এখান থেকে পেয়ে যাচ্ছি C ইকুয়াল টু C1 প্লাস C2। এই সিটা কি, এই সিটাই হচ্ছে কি তুল্য ভ্যালু। ওকে, বা এটাকেই বলা হয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, বা এটাকে আমরা বলি কি বাংলায় তুল্য ধারকত্ব। অর্থাৎ তুল্য ধারকত্ব হচ্ছে কি দুটো ধারকের বদলে যদি একটা ধারক থাকতো তার ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু কত থাকতো, সেটা থাকতো C1 প্লাস C2। ওকে, এই জিনিসটাকেই আমাদের বলা হচ্ছে কি তুল্য ধারকত্ব। ওকে, তাহলে দেখ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি কি ঘটনা শিখে নিলাম, দুটো ক্যাপাসিটরের অ্যাক্রসেতেই পোটেনশিয়াল ডিফারেন্স সেম, দুটোর মধ্যে ডিফারেন্ট চার্জ স্টোর থাকবে, যদি সেই চার্জ ডিফারেন্স স্টোর থাকবে তাহলে টোটাল চার্জ কত আসবে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2, কেননা চার্জ হচ্ছে কি আমাদের স্কেলার কোয়ান্টিটি, আর সেটা থেকে আমরা কাকে বের করে ফেললাম, তুল্য ধারকত্বকে বের করে ফেললাম। কেননা টোটাল চার্জ মানে আমাদের কি থাকতো, যদি একটা ক্যাপাসিটর থাকতো সেটার জন্য আমরা কত লিখতাম C ইন্টু V, মানে আমাদের এই দুটোর বদলেতে যদি একটা ক্যাপাসিটর থাকতো সেই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স বা সেই ক্যাপাসিটরটার ধারকত্ব যদি C হতো, সেটা দিয়ে আমরা লিখতাম কত CV ইকুয়াল টু C1V প্লাস C2V। সব জায়গা থেকে V গুলোকে কেটে দিলাম, দিলে আমরা এখান থেকে কত পেয়ে গেলাম C ইকুয়াল টু C1 প্লাস C2। ওকে, এটা হয়ে গেল কি আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের ফর্মুলা। ওকে, এরপরেতে চলে যাব আমরা তুল্য ধারকত্বের ফর্মুলা বের করার জন্য, কার ক্ষেত্রে না শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। ওকে, তো তার জন্য চল আমরা পরের পাতায় চলে যাই, কার ক্ষেত্রে দেখবো দেখ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ের ছবিটাকে আরো একবার আমরা একটু রিক্যাপ করে নেব।
ওকে, শ্রেণী সমবায়ের ছবি তোদেরকে কিরকম দেখালাম না, দুটো ক্যাপাসিটরকে পরপর কানেক্ট করলাম। তাহলে এই একখান ক্যাপাসিটর ছিল, তার সাথে তারপরে আরও একটা ক্যাপাসিটরকে কানেক্ট করলাম। আমি বলেছি কি তাদেরকে শ্রেণী সমবায় তখনই বলবো যদি তাদের শুধুমাত্র একটাই এন্ড একে অপরের সাথে ডাইরেক্টলি কানেক্ট থাকে। তাহলে এটা হয়ে গেল কে C1, এটা হয়ে গেল কে C2। ওকে, এবারেতে এদের অ্যাক্রসে ভোল্টেজ সোর্স দিতে হয়। এদের অ্যাক্রসে ভোল্টেজ সোর্স কীভাবে দেখালাম তোদেরকে, দেখ এই হচ্ছে একখান আমাদের ব্যাটারি, যে ব্যাটারিটার পজিটিভ সাইডটা তোর এদিকটাতে কানেক্ট করে দেখানো হলো, নেগেটিভ সাইডকে তোর এটার সাথে কানেক্ট করে দেখানো হলো। ওকে, এই হয়ে গেল কি তোর না আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সার্কিট ডায়াগ্রাম। ওকে, তো এবারেতে এখান থেকে তোরা দেখতে পাচ্ছিস ব্যাটারির এদিকটা থেকে যে পরিমাণ তোর চার্জ নির্গত হবে সেই সমান পরিমাণ চার্জটা কোথায় স্টোর হবে, সমান পরিমাণ চার্জটা এখানটাতে স্টোর হবে। এটাতে যদি প্লাস কিউ স্টোর হয়, তোরা শিখেছিস কি এটাতে মাইনাস কিউ স্টোর হবে, সেই চার্জটাই আবার গিয়ে কোথায় স্টোর হবে, এখানটাতে থাকবে, আবার এখানটাতেও চলে যাবে কত মাইনাস কিউ। তার কারণ কি ব্যাটারির এদিক থেকে যদি কোনো প্লাস কিউ চার্জ বেরোয় তাকে কি করতে হয়, পুরো জিনিসটা ঘুরে আবার তাকে এখানটাতে ফিরে আসতে হয়। তার মানেতে আমরা বলতে পারছি কি দেখ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক দিক থেকে যে পরিমাণ চার্জ বেরোয় সেই চার্জটাই এতে গিয়ে স্টোর হয়, আবার সেটাই কোথায় চলে আসে, এখানটাতে চলে আসে। মানে সেই একই চার্জ পুরো এই পাথটাকে কিন্তু ঘুরতে থাকে। ওকে, তাহলে আমার এত কিছু বলার বা এত কিছু করার একটাই উদ্দেশ্য বা মনে করিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি দেখ, সেটা হচ্ছে দেখ একটাই কথা, সমান্তরাল সমবায়ের সময় বললাম কি দুটো ধারকের অ্যাক্রসেতে বিভব প্রভেদ সেম থাকে, কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলবো কি দুটো ক্যাপাসিটরের মধ্য দিয়ে বা দুটো ধারকের মধ্য দিয়ে একই পরিমাণ আধান স্টোর থাকে বা একই পরিমাণ চার্জ স্টোর থাকে। ওকে, তাহলে আমার এখানেতে যেটা বলার বক্তব্য বা যেটাকে আমি তোদের সাথে নোট করিয়ে নেব বা শেয়ার করিয়ে নেব সেটা আসছে কি দেখ, তো সেম চার্জ উইল বি স্টোরড। ওকে, কিসের কথা বললাম, সেম চার্জ। কি বলছি দেখ তাহলে, সেম চার্জ ওকে উইল বি স্টোরড কোথায় না, ইন বোথ ক্যাপাসিটর। ওকে, মানে এটা থেকে আমি বলতে পারবো কি দেখতো, চার্জ স্টোর ইন C1 তার ভ্যালু যদি কিউ হয়, তাহলে এটাও বলতে পারবো দেখ চার্জ স্টোর ইন C2 তার ভ্যালু হবে কতখানি কিউ। কিন্তু একটা কথা দেখ, এখান থেকে আমি যে তোর টোটাল ভোল্টেজটা দিয়েছিলাম বা ব্যাটারির বিভব প্রভেদটা ছিল সেটা এটার অ্যাক্রসেতে কিছুখানি ড্রপ হবে, মানে এখানটাতে আমাদের থাকছে কতখানি দেখ V1, সিমিলারলি এটার অ্যাক্রসেতে ডিফারেন্ট কিছু ড্রপ হবে, ধরে নে সেটা আসছে কতখানি V2। তাহলে আমি এখান থেকে কি এই কথাটা বলতে পারবো না, দেখ টোটাল যে ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা এখন কি হয়েছে দুটো জায়গাতে আমাদের একটু একটু করে ভেঙে গেছে, প্রথমটায় গেছে কত V1, এটাতে গেছে কত V2। অর্থাৎ এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস বোথ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। ওকে, অর্থাৎ দুটো ক্যাপাসিটরের অ্যাক্রসে বিভব প্রভেদ ইজ ডিফারেন্ট। ওকে, এবং এখান থেকে আমরা এটাও লিখে দিয়েছি কি দেখতো V ইকুয়াল টু V1 প্লাস V2। এবার দেখ আমি V1 এর ভ্যালু কত লিখতে পারবো, দেখ আমি ক্যাপাসিটর 1 এর ক্ষেত্রে লিখেছিলাম কতখানি, যে চার্জ যেটা স্টোর হয় সেটা লিখেছিলাম কতখানি দেখ না তোর কিউ। তাহলে প্রথম ক্যাপাসিটরের অ্যাক্রসেতে আমি কি লিখতে পারবো, ফর C1 আমি লিখতে পারবো দেখ চার্জ স্টোর আছে কতখানি কিউ, ক্যাপাসিটেন্সের ভ্যালু কত আছে C1, তাহলে আমরা সেখান থেকে লিখবো কত কিউ ইকুয়াল টু C1 ইন্টু V1। অর্থাৎ আমি সেখান থেকে লিখতে পারবো কি V1 ইকুয়াল টু কত কিউ বাই C1, তাই না। সিমিলারলি আমাদের যদি সেটা ক্যাপাসিটর 2 হয়, তাই না, তার ক্ষেত্রে আমি কি লিখতে পারবো
তার ক্ষেত্রে চার্জ স্টোর আছে কিউ, ক্যাপাসিটেন্স আছে কতখানি C2, তাহলে সেটার ক্ষেত্রে আমি লিখতে পারবো কত কিউ ইকুয়াল টু C2V2। ওকে না, তাহলে সেখান থেকে আমি নিশ্চয়ই তোদেরকে বলতে পারবো যে V2 এর মান কত আসবে, নিশ্চয়ই বলতে পারবো দেখ Q/C2। তাহলে সেই কথাগুলোকে যদি আমি এখানটাতে বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি দেখতো, Q/C1 প্লাস Q/C2। তাহলে এই দুটোর বদলেতে যদি একটাই ক্যাপাসিটর রাখা হতো, যাকে আমরা বলতাম কি তুল্য ক্যাপাসিটর বা তুল্য ধারক, সেটার ক্ষেত্রে আমাদের কি আসতো Q/C। তাহলে সমস্ত জায়গা থেকে কিউগুলো যদি কেটে যেত, আমাদের দেখতে পেতাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের ভ্যালুর জন্য 1/C1 প্লাস 1/C2 নিতে হতো, যেটাকে আমরা সি এর ভ্যালু সংক্ষেপে যদি লসাগু যোগ করে দিতাম পেয়ে যেতাম কত দেখতো, C1C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, তাহলে এই কথাটা আমাদেরকে কিন্তু শিখে নিতে হচ্ছে। যে যে কথাগুলো বললাম ওকে, আমি একটা একটা করে তোদেরকে স্ক্রিনটাকে পুরোপুরি ব্ল্যাক থিম করে দিই, তোরা একটা একটা করে একটুখানি স্ক্রিনশট নিয়ে নে। ওকে, প্রথমে এটাকে তোরা করে নে, হলো নিশ্চয়ই। এটাকে করে নে, এটা কমপ্লিট করে নে। তারপরে দেখ এখানে তো শ্রেণী সমবায় সম্বন্ধে যা যা শেখালাম সেটাকে তোরা একটু কমপ্লিট করে নে। ওকে, দেখ সুন্দর করে তোদের কাছে বোর্ডেতে রিপ্রেজেন্ট করা আছে, তোরা প্রপারলি এটাকে দেখে নে, দেখে নিলে তোদের এখান থেকে কাজ মিটে যাবে। ওকে, এই জিনিস তোদের আমি নিজে মুখে বলে ডিসকাশন করে দিলাম, আর এখান থেকে বইয়েতে সেরকম কিছু করার দরকার পড়বে না। আচ্ছা, এবারেতে তোদের এখান থেকে বইয়ের এই পাতাটাতে চলে যাবি, পাতা নম্বর দেখ কত আছে, 152। 152 চলে যাবি। 152 থেকে তোদেরকে দুটো কোয়েশ্চেন করতে বলবো আমি, একটা আসছে কি 2-এর দাগের কোয়েশ্চেনটা, আর একটা করবি কোনটা 3-এর দাগের কোয়েশ্চেনটা। ওকে, তাহলে এইখানটা থেকে তোরা করছিস কোনটা 2-এর দাগের কোয়েশ্চেনটা, আর করছিস কোনটা 3-এর দাগের কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা কি বলেছে, আর যদিও তোদের বইয়েতে করে দেওয়া আছে, তাও আমি একবার তোদের সাথে আলোচনা করে নেব যাতে করে তোদের বুঝতে সুবিধা হয়। এখানেতে কি বলা আছে দেখ, দেখ বলা হচ্ছে কি দেখ, 10 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটো ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো এবং এই সমবায়টিকে 30 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারকের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। সমগ্র সমবায়টির তুল্য ধারকত্ব কত? তাহলে দেখ এখানটাতে ছবিতে যেরকম বলে দিয়েছে, দেখ কি বলেছে যে দেখ দুটো 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরকে সমান্তরালে কানেক্ট করেছে। তাহলে এখানে তো ছবিটার দিকে তাকা, দেখ এই 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, এই 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, দেখ বোথ এন্ড আর কানেক্টেড। ওকে, দেখ এই এন্ড আর এই এন্ড কানেক্ট করা আছে, তাহলে এটা হয়ে গেল কি সমান্তরাল সমবায়। এই সমবায়টার সাথে আমাদের কি করা হয়েছে, সিরিজেতে আরো একটা ক্যাপাসিটরকে নেওয়া হয়েছে, অর্থাৎ শ্রেণীতে একটা ক্যাপাসিটরকে নেওয়া হয়েছে যার মান আছে কত না 30 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে দেখ এখানটা থেকে আমি বলতে পারছি কি শ্রেণীর সমাতে কি আছে, এই শুধু একটাই এন্ড কানেক্টেড, তাই দেখ এই যে ধারকটা আছে তার একটাই এন্ড এটার সাথে কানেক্টেড আছে।
এটার আমাদের বের করতে হবে কি তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত। তাহলে সেটাকে আমরা বললে কিরকম ভাবে বলবো, দেখ প্রথমেতে এই দুটোকে তোরা মিলিয়ে নে, এই দুটোকে মিলিয়ে নিলে এদের মিলিত ক্যাপাসিট্যান্স কত থাকে। তার মিলিত ক্যাপাসিট্যান্সের জন্য আমরা কি শিখেছি, যে আমাদের কি বলে সমান্তরাল সমবায়ের সময়তে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত শিখেছি, দেখতো সি ইকুয়াল টু C1 প্লাস C2। তাহলে দুটোই আছে কতখানি করে 10 মাইক্রোফ্যারাড করে। তাহলে 10 মাইক্রোফ্যারাড প্লাস 10 মাইক্রোফ্যারাড, তাহলে দুটোর মিলিত ক্যাপাসিট্যান্স কত চলে আসবে 20 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা দেখে নিলাম কি, দেখ এই দুটো মিলিয়ে যেটাকে আমি লাল কালি দিয়ে ঘিরে দিলাম সেটা আসছে কতখানি 20 মাইক্রোফ্যারাড। সেই 20 মাইক্রোফ্যারাডের সাথে কি আছে 30 মাইক্রোফ্যারাড সিরিজে আছে। মানে আমার এখান থেকে পুরো জিনিসটা কি চলে গেল, দেখ এই দুটোর বদলেতে একটাই ক্যাপাসিটর চলে এলো, তাই না? এই দুটোর বদলেতে একটাই ক্যাপাসিটর চলে এলো, যেটা হলো কি তুল্য ক্যাপাসিটর। মানে সেই ক্যাপাসিটরটার ভ্যালু আসছে কতখানি, দেখ 20 মাইক্রোফ্যারাড। তার সাথে সিরিজেতে আমাদের কে কানেক্টেড আছে, আরো একটা ক্যাপাসিটর আছে। কে আছে না 30 মাইক্রোফ্যারাড কানেক্টেড আছে। তাহলে এইখানটাতে আমি লিখে দিলাম কতখানি 30 মাইক্রোফ্যারাড। তাহলে দেখ এই যে সমবায়টা তৈরি হলো, এই সমবায়টা কি শ্রেণী সমবায়, এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে গেলে আমাদের কাছে ফর্মুলা কত আছে, তোদের সঙ্গে আমরা আলোচনা করে দেখলাম। দেখ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু কত হয় 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। এখন C1 এর ভ্যালু কত 20, তাহলে 1/20 প্লাস C2 তার ভ্যালু কত 30, তাহলে 1/30 লিখে দেবো। মানে এখান থেকে আমাদের কত চলে আসছে, দেখ তো লসাগু করলে পেয়ে যাচ্ছি 60, এটাতে পাচ্ছি কত দেখতো 3, এটাতে পাচ্ছি কত 2। তাহলে সি এর ভ্যালু কত চলে আসছে, উল্টে দিলে আসছে দেখ না 60/5, মানে আমাদের কত চলে আসছে 12। সেই জন্য দেখ বইয়েতে এখানেতে অ্যান্সার করে দেওয়া আছে কতখানি 12 মাইক্রোফ্যারাড। ওকে, এই রকম ভাবে তোদেরকে কিন্তু এটাকে অ্যাপ্রোচ করে দেখে নিতে হবে। দেখে না একবার ঝটপট। এটা হয়ে যাবার পরেতে তোদেরকে আমি নিয়ে যাব ঠিক এর পরেরটাতে, অর্থাৎ 3-এরটাতে কিরকম ভাবে অঙ্কটাকে করে দেওয়া আছে সেটাকে একটু শিখে নেব। তো চল 3-এরটাকে আমরা একটা শিখে নিই। আগে এটাকে আমরা একটুখানি পুরো ধুয়ে মুছে সাফ করে দিই। চল ক্লিন করে দিই ভাই, ক্লিন হয়ে যাও তাড়াতাড়ি। ওকে, তো এবারেতে আমরা চলে যাব কোনটাতে, এর 3-এরটাতে কিরকম বলেছে সেটাকে কিরকম ভাবে করতে হয় বইয়ে করে দেওয়া আছে, তোরা তো পড়ে নিবি, তাও একবার আমার সাথে তোরা আলোচনা করে দেখে নে। কি বলেছে দেখ, শ্রেণীতে দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড এবং 60 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি, দেখ দেখ আমার এখান থেকে কথা আসছে কি, এরকম ভাবে শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড এবং 60 মাইক্রোফ্যারাড। তাহলে দেখ আমাদের এখান থেকে দুটো ধারককে শ্রেণীতে কানেক্ট করেছি, এই একটা ধারক শ্রেণীতে, তার সাথে শ্রেণীতে আমি আরো একটা ধারক কাকে কানেক্ট করছি, দেখ আরো একটা ধারক কানেক্ট করছি, সেটা আসছে কি দেখ 60 মাইক্রোফ্যারাড। ওকে, এই হলো কি শ্রেণীতে। তাহলে এটার ভ্যালু কত নিয়ে নে 20 মাইক্রোফ্যারাড। ওকে, তার সাথে আমি শ্রেণীতে কাকে দিলাম না 60 মাইক্রোফ্যারাডকে দিয়ে দিলাম। ওকে, এই দুটোর সাথে আমি কি করেছি না একটা ব্যাটারিকে কানেক্ট করেছি, যেই ব্যাটারিটার বিভব পার্থক্য কত বলেছি না, যেই ব্যাটারিটার বিভব পার্থক্য বলেছি হচ্ছে কত না 40 ভোল্ট। ওকে, তাহলে এখানটাতে একটা ব্যাটারি কানেক্ট করলাম, যাকে বলছি কত না 40 ভোল্ট। এক মিনিট বাবা।
এটার সাথে আমরা কানেক্ট করেছি কাকে, দেখ এটার সাথে আমরা কানেক্ট করেছি আরও একটা ব্যাটারি, মানে এই দিকটাকে। ওকে, তাহলে এই আমরা কানেকশন করে দিলাম। এবারেতে আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে এটার অ্যাক্রসেতে ভোল্টেজ কত থাকবে, এটার অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে। এখানেতে আমাদের ভোল্টেজ সোর্সের ভ্যালু কত বলে দেওয়া আছে, দেখ ভোল্টেজ সোর্সের ভ্যালু বলে দেওয়া আছে 40 ভোল্ট। ওকে, তো সেটার জন্যে আমরা কিরকম ভাবে বের করব সেটাকে আমাদেরকে একটুখানি দেখতে হবে। তো সেটার জন্যে আমরা কিভাবে বলছি সেটা একটুখানি দেখ। সবসময়তে জানবি এটাকে তোরা একটা ফর্মুলার সাহায্য করবি, নাহলে কেননা দেখ বইয়েতে যেরকমভাবে করে দেওয়া আছে সেরকমভাবে করতে গেলে তোদের পরীক্ষাতে কিন্তু অনেক টাইম লেগে যাবে, আর তোদের তো এমসিকিউ রিলেটেড পরীক্ষা, সেখানেতে তোদের খুব একটা সুবিধা পাবি না। তাই আমি যে জিনিসটা শিখিয়ে দিচ্ছি তোরা সেটাকে একটুখানি শিখে নে। সেটা আসছে কি, দেখ যদি এখানটাতে এই একটা ক্যাপাসিটার থাকে, ওকে ধরে নে সেই ক্যাপাসিটারটার মান হচ্ছে কত C1। ওকে, তার সাথে সিরিজেতে আরও একটা ক্যাপাসিটার আছে, ধরে নে সেই ক্যাপাসিটারটার মান হচ্ছে কত C2। ওকে, তাদের সাথে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করা আছে কতখানি না V। তাহলে এই পরিস্থিতিতে যদি আমাকে কখনো C1 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলে, তাহলে যদি কখনো C1 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলে, মানে আমি সেটাকে লিখবো কি, দেখতো ভোল্টেজ অ্যাক্রস C1। ওকে, তার মান তোরা বের করার জন্য এই রুলসটাকে বের করবি। সেটা আসছে কি, দেখতো C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, মানে যেটার অ্যাক্রসে বের করছে সেটা নয়, উল্টো ক্যাপাসিটারটাকে উপরে রাখবি, C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ হচ্ছে কি সেটা কি তোর হলো কি দেখ V। বুঝতে পারলি কথাটা? আর যদি তোকে বলে কি যে দেখ যে আমাদের এর অ্যাক্রসেতে ভোল্টেজ কত আসবে, সেটাকে তোরা বলতে পারবি কিরকম ভাবে, দেখতো ভোল্টেজ অ্যাক্রস C2। ওকে, সেটা ইকুয়াল টু তোরা কতখানি বলতে পারবি, দেখ সেটা ইকুয়াল টু তোরা বলতে পারবি দেখ এরকম ভাবে C1 মানে যেটার অ্যাক্রসে বের করতে বলেছে তার উল্টো দিকের ক্যাপাসিটরটা, C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ। ওকে, এই রকম ভাবে তোদেরকে কিন্তু সেটাকে দেখে নিতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে এটার ক্ষেত্রে যদি এই রুলসটাকে অ্যাপ্লাই করি তোদের দেখ অঙ্কটা সহজ হয়ে যাবে। তোদের আর বইয়ে যেরকম ভাবে করে দেওয়া আছে সেটাকে তোদের কিন্তু আর মাথায় নিতে হবে না। তাহলে দেখ আমি যদি এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে বলি, দেখ এই 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসেতে ভোল্টেজ কত আসছে, তাহলে আমি লিখছি কতখানি, দেখতো ভোল্টেজ অ্যাক্রস 20 মাইক্রোফ্যারাড। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, যেটার অ্যাক্রসে বের করছি উল্টো দিকের ক্যাপাসিটারটা, মানে আমাকে এখানটাতে কত লিখতে হবে, দেখ 60, উল্টো দিকেরটা ছিল 60 ডিভাইডেড বাই এটা প্লাস এটা, মানে আমরা কত লিখছি দেখতো 20 প্লাস 60 ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ কত ছিল 40। তাহলে দেখ এখানটাতে চলে আসছে কত 60/80, তাই না, 60/80 ইন্টু 40, 40 দিয়ে কাটলে কত আসছে 2, 2 দিয়ে 60কে কাটলে কত পেয়ে যাচ্ছি 30 ভোল্ট। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 20 মাইক্রোফ্যারাডের অ্যাক্রসেতে ভোল্টেজ কতখানি পাবো না 30 ভোল্ট। সিমিলারলি যদি আমাকে বলে কি ভোল্টেজ অ্যাক্রস তোর কতখানি, দেখ না আমাদের অন্য ক্যাপাসিটারটা অর্থাৎ 60 মাইক্রোফ্যারাড, তার জন্য কি করব, উল্টো দিকের ক্যাপাসিটার, উল্টো দিকের ক্যাপাসিটার কে ছিল 20 ডিভাইডেড বাই টোটাল, টোটাল মানে কত পাচ্ছি 20 প্লাস 60 ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজটা কত ছিল 40। তাহলে দেখ 40 নিচে 20 প্লাস 60 মানে কত আসছে 80, 40 দিয়ে এটাকে কাটলে কত পেয়ে যাচ্ছিস 2, 2 দিয়ে 20কে কাটলে কত পাচ্ছিস 10, তাহলে এখানটাতে তোরা পেয়ে গেলি কত 10 ভোল্ট। ওকে, তোরা এই রকম ভাবে অ্যাপ্রোচটা করিস। কোণের দাগের অঙ্কটাকে আমি এরকম ভাবে শিখিয়ে রাখলাম, সেটা শিখিয়ে রাখলাম হচ্ছে 3-এর দাগের অঙ্কটাকে। ওকে, তোদের ক্ষেত্রে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সুখকর হয়ে যাবে, তোদেরকে কিন্তু অতটা চাপের মধ্যে পড়তে হবে না। ওকে, তাহলে দেখ এরকম ভাবে C1 আর C2 যদি দুটো সিরিজেতে থাকতো, তখন যদি একটা ভোল্টেজ সোর্স V অ্যাপ্লাই করতাম, তখন C1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত আসতো, অন্য যে ক্যাপাসিটারটা আছে ডিভাইডেড বাই C1 প্লাস C2।
ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ। এটার ক্ষেত্রে কি আসছে তাহলে, এটার ক্ষেত্রে তো ওটা বের করলাম, এটার ক্ষেত্রে কি আসবে অন্য ক্যাপাসিটার মানে কি C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এই যে C1 প্লাস C2 ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ মানে কি এখান থেকে যে ভোল্টেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে V। এই রকমভাবে যদি আমরা ফর্মুলার সাহায্যে বসিয়ে দিই আমরা সহজেই কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। ওকে, এই যে রুলসটা শেখালাম সেটা তোদের বইয়েতে লেখা নেই, কিন্তু তোরা এটাকে শিখে রাখবি, কেননা বোর্ডের পরীক্ষায় তোদের তো এমসিকিউই আসবে, তো সেই রেসপেক্টে এটাকেই তোরা শিখে যাস। বইয়ের যে লম্বা প্রসিডিওর আছে সেটা শিখে গিয়ে তোদের সেরকম কোনো একটা কাজ আসছে না। ওকে, তাই এই যে প্রসিডিওরটার কথা শিখলাম বা আলোচনা করলাম এটাকে কি বলা হয় জানিস, ভোল্টেজ ডিভাইডার রুল ইন সিরিজ। কার ক্ষেত্রে না, ফর ক্যাপাসিটার। ওকে, এটাকে তাহলে আমি কি বলছি, সিরিজেতে ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, তাহলে এটার নাম কি দিয়ে দিচ্ছিস দেখ, ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল। ওকে, কার ক্ষেত্রে না, ফর সিরিজ। ওকে, এটাকে তোরা অনেকেই কনফিউজ হতে পারিস যে স্যার এটাকে আপনি করে দিলেন কি করে, এরকম করে কি করা যায়, কিভাবেই বা এলো। তার জন্যে তোদের এটা আমি জাস্ট তোদের কনফিউশন ক্লিয়ার করে রাখার জন্য আমি এটাকে করে রাখছি, এটা কিন্তু তোরা অ্যাপ্লাই করার তোদের দরকার নেই। দেখ তোদের আমি শেখালাম কি, দুটো ক্যাপাসিটর এক করার সাথে সেম চার্জ স্টোর হয়, কেন না এটা হচ্ছে সিরিজ, তাহলে তোরা লিখতে পারবি কত, C1 V1, সেটা হচ্ছে প্রথমটার এক পাশে, দ্বিতীয়টার এক পাশে তোরা কত লিখতে পারছিস, C2 V2, তাই না? তাহলে এই দুটো থেকে লিখলি কত, C1 V1 ইকুয়াল টু C2 V2, তাহলে তোরা সেখান থেকে কি লিখতে পারবি না, C1 বাই C2। ওকে, দেখ এই C2টাকে নিচে নিয়ে এলাম, সেটাকে আমাদের এখান থেকে কত পেয়ে গেলাম দেখ তো, V2 ডিভাইডেড বাই V1, তাই না? এবারে দেখ তোদের যদি এটাকে তোরা লিখে ফেলতে পারিস, তোরা এটা থেকে তোরা নিশ্চয়ই এই লাইনটাকেও লিখে দেখাতে পারবি আমাকে। দেখ তাহলে এটাকে লিখতে পারবি কত, C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 আমি লিখতে পারি। দেখ উপরের দিকটাতে যা লিখেছি নিচের দিকটাতে কত লিখেছি, মানে শুধু যোগ ফরম্যাটে লিখেছি, সেটা ইকুয়াল টু তোর কত পেয়ে যাচ্ছি, V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। আমি করতেই পারি এরকমভাবে, তার কারণ কি, কালকেও তোদেরকে এরকমভাবে একটা রুলস নিয়ে আলোচনা করছিলাম, যদি মনে কর আমাদের ক্ষেত্রে এরকমভাবে থাকে A বাই বি ইকুয়াল টু C বাই ডি, আমি কি করতে পারি, আমার শখকে লিখতে পারি A ডিভাইডেড বাই A প্লাস বি ইকুয়াল টু C ডিভাইডেড বাই C প্লাস ডি। ওকে, আমার সেই রুলসটাকে আমি এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে দেখ এখান থেকে V2, সেই V2 এর ভ্যালু কত পেয়ে গেলাম, V2 এর ভ্যালু পেয়ে গেলাম দেখ C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 প্লাস V2, ক্রস মাল্টিপ্লিকেশন হলে, বাট V1 প্লাস V2 মানেই কত V। তাহলে এখান থেকেই তোরা শিখে নিলি না যে সেকেন্ড যে ক্যাপাসিটারটা, সেই ক্যাপাসিটারটার এক ক্রসেতে আমাদের ভ্যালুস কত আসবে। ওকে, তাহলে V2 এর এক ক্রসে করার সময় দেখলি কি না, ওপরে C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V। সিমিলারলি যদি তোরা আমাদের একের এক ক্রসে করিস তখন এটার মাথায় কি চলে আসবে, C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, আর একটা পেয়ে গেলে তো আর একটা অটোমেটিক্যালি পেয়েই যাবি, তার কারণ কি তোদের কি শেখা আছে দেখ না, V ইকুয়াল টু কত, V1 প্লাস V2, তাহলে সেখান থেকে V2 পেয়ে গেছিস, V1 পেতে গেলে কত করছিস, V মাইনাস V2, তাহলে সেখান থেকে দেখ না V মাইনাস V2 এর ভ্যালুটাকে বসিয়ে দে না, C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V, সেটা করলেই তো তোরা পেয়ে যেতিস, এখান থেকে পেতিস না, বিয়োগ করে দিবি, দিলেই তো পেয়ে যাবি, দেখ C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V। ওকে, এই রকমভাবে ফর্মুলাটাকে ডেভেলপ করা হয়েছে, তোদের শেখানো রইল, তোরা এটাকে কিন্তু ঝটপট কমপ্লিট করে নিস। ওকে, আমি স্ক্রিনটাকে একটুখানি কালারটা বদলে দিলাম, থিমটা বদলে দিলাম, তোরা এটাকে ছবি তুলে দেখে নে, সম্পূর্ণভাবে এটাকে শিখে নে। গেল।
তাহলে আমি এখান থেকে বোর্ডটাকে ক্লিয়ার করছি, কেননা তোদের এখানটা থেকে আমি আরো একটা অঙ্ক নেব, যে অঙ্কটাকে তোদেরকে আমি শিখিয়ে দেবো। ওকে, ছবি নিয়ে নিয়েছিস আশা করবো। চল ক্লিন করি। হলো, তো চল এবারেতে আমরা বাকি কথাটায় যাই। এবারেতে দেখ, এই 5-এর দাগের অঙ্কটা একটা স্পেশাল টাইপ অঙ্ক, যে জিনিসটাকে তোদেরকে শিখতে হবে। একটু ঠান্ডা মাথায় দেখবি, ছটফট করার কোনো দরকার নেই। তো এটা থেকে তোরা কিরকম ভাবে শিখছিস, এই ঘটনাটাকে তোরা একটু দেখ। এখানেতে কি আছে দেখ, এই দেখ একটা অসীম বর্তনী তৈরি করা হয়েছে, মানে যেটার কোথাও শেষ নেই। দেখ এখানটাতে একটা সি নেওয়া হয়েছে, আবার একটা সি, আবার দেখ এখানেতে যে প্যাটার্নটা করলাম না, সেই প্যাটার্নটাকে দেখ আবার এখানটাতে রিপিট করা হয়েছে। ওকে, আবার দেখ সেম প্যাটার্নকে কি করা হয়েছে, এরকম ভাবে রিপিট করা হয়েছে করে, আবার তারপরে আবার একটা, এরকম করে করতে 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 তাকে আমরা কোথায় নিয়ে চলে গেছি না, অসীমেতে নিয়ে গেছি। কোয়েশ্চেনে কি বলা আছে দেখ, প্রত্যেকটা ধারকের মান হচ্ছে কত না, √5 + 1 মাইক্রোফ্যারাড। ধারকত্বে দুটি অনুরূপ ধারককে তৈরি একই ধরনের লুপ, তাহলে দেখ এই দুটো ধারককে একটা অনুরূপ লুপ তৈরি করা হয়েছে, সেটাকে কি করা হয়েছে, পুনরাবৃত্তি করা হয়েছে, মানে পরপর পরপর কানেক্ট করা হয়েছে, গঠিত হয়ে একটি অসীম বর্তনী তৈরি হয়েছে। এই অসীম বর্তনীর ধারকত্ব কত আসবে? ওকে, তো এই অসীম বর্তনীর ধারকত্ব করতে গেলে আমরা সাধারণত ধারকত্বটাকে ক্যালকুলেট করব এই যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে এ আর বি এর মধ্য থেকে। এটার কারণ কি, এটার কারণ তোদের লেভেলেতে এখনো সেটা শেখানো হয়নি। সেটা আসছে কি দেখ, এ আর বি এর মাঝখানেতে যদি ভোল্টেজ সোর্স কানেক্ট করা থাকে, সেই ভোল্টেজ সোর্সটা পুরো সার্কিটকে কিরকম ভাবে দেখবে, তার মানে কি এই দুটো পয়েন্টের রেসপেক্টে ধারকত্ব কিরকম হবে, সেটাকেই আমরা বলবো কি তুল্য ধারকত্ব। তাহলে আমি এক কথায় বলছি কি দেখ, তুল্য ধারকত্ব বের করার জন্য আমাদের এখানেতে যে পয়েন্ট দুটো দিয়ে দেবে, তোদের লেভেল অনুযায়ী তোরা ভাববে কি সেই পয়েন্ট দুটো থেকে আমাদের যদি তাকাই, কোন দিকে তাকাই না এদিকে তাকাই, কিরকম ভাবে আমি জিনিসটাকে দেখবো, সেটাই হচ্ছে কি এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব। ওকে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটার অনেক বড় ভাবে কথা বলা আছে, অনেক বড় কিছু আছে, সে সমস্ত কিছু তোদের আলোচনার ক্ষেত্রে নয়। খালি আমি বলছি কি এখান থেকে এ আর বি পয়েন্ট দুটো বলে দিয়েছে, মানে এ আর বি থেকে আমাকে দূরের দিকে তাকাতে হবে, দূরের দিকে তাকালে আমি সেটাকে দেখবো কিরকম ভাবে, সেই ঘটনাটাকেই আমাকে বলবে কি এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে চলতে চলেছে। আরো একটা কথা দেখ, আমি যদি এই ইনফাইনাইট থেকে একটা ছোট্ট পার্টকে, এইটুকুনি পার্টকে বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা আমাদের যা ছিল সেম থাকবে। কেননা মনে কর না তোর কাছে আমাদের 1000 খানা ক্যাপাসিটার কানেক্ট আছে, তার মধ্যে থেকে যদি তুই একটা ক্যাপাসিটারকে ছোট্ট বাদ দিয়ে দিস, কি এমন বদল হতে যাচ্ছে? 1000 মানেও যা, 999 মানেও তা। 1000 নয়, মনে কর 1 লাখ আছে, 1 লাখ থেকে যদি 1 কমিয়ে দিলি, তাহলে সেখান থেকে আর তোর কি কিছু কমে? তোর কাছে অনেক টাকা থাকলে 1 টাকা নিয়ে নিলে আর কি চায় আসে, তাই না? সেই কনসেপ্টটা এখানটাতেও আছে। মানে আমি এখান থেকে বলতে চাইছি কি দেখ,
আমি এখানের এই যে ছবিটা আছে সেটাকে আমি তোদের সাথে একবার রিক্যাপ করে দেখি। দেখ দেখ আমাদের কাছে কি আছে, এই একখান ক্যাপাসিটার আছে, ওকে। এই পয়েন্টটা ছিল কি দেখ এ, সেটার সাথে আমাদের কি করা হয়েছে না এখান থেকে ওই লুপটাকে ক্রিয়েট করা হয়েছে, মানে দুটো লুপ এরকম অনুরূপ ছিল। এই রকম অনুরূপ লুপটা বারবার বারবার করে রিপিট হয়েছে। আমি বলছি কি এই দিক থেকে তার যে ক্যাপাসিটেন্স দেখছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, আমি ধরে নিচ্ছি সেটা কত সি ডাস্ট, ওকে। তাহলে এই দিক থেকে আমি এটাকে দেখলাম। আর একটা কথা বল যে এখান থেকে যদি না দেখে, আমি এই দুটো পয়েন্টের মাঝখান থেকে না দেখে যদি এই দুটো পয়েন্টকে মানে পয়েন্ট দুটোকে এখানটা থেকে না রেখে এ আর বি কে এখানটাতে না রেখে আমি যদি এ আর বিটাকে একটা পরে রাখতাম, এই পয়েন্টটাতে রাখতাম, এখানটাতে রাখতাম, এখানেতে রাখতাম, তাহলেও উল্টো দিক থেকে ইনফাইনাইটে দেখতাম, মানে সেখানটাতেও আমাদের কি থাকতো, সেখানটাতেও আমাদের তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ডাস্টটি আসতো। মানে এতগুলো ছবিকে না এঁকে আমি যদি একটুখানি বুদ্ধি করে একটা কাজ করি, কি দেখ না আমি কাজ করছি এদিক থেকে এতগুলো কিছুকে না চর্চা করে আমি বলছি কি দেখ এখানটাতে আমি বলি না যে যেটা কানেক্ট করে রেখেছি সেটা আরও একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সকেই কানেক্ট করে রেখেছি, তাই না? তাহলেই তো আমার ঝামেলা মিটে গেল। এটার ভ্যালু কত দিয়ে দে না, এটার ভ্যালুই হচ্ছে সি ডাস্ট। তাহলে এই জায়গা থেকে দেখলেও যা, একটা ছেড়ে দিয়ে দেখলেও তাই, তাহলে আর আমার কোনো কিছু বলার নেই, বলারও নেই, করারও নেই। তাহলে দেখ তোরা এখন দেখতে পাচ্ছিস কি এই দুটো ক্যাপাসিটার একটা আর একটার সাথে প্যারালালে আছে, সবারই মান ছিল কত করে দেখছি। তাহলে দেখ এটা আর এটা প্যারালালে আছে, মানে সমান্তরাল সমবায় আছে। প্যারালালে থাকলে কি হয়, এই দুটোকে যোগ করে দিলে আমরা কত পাই, আমাদের ইকুইভ্যালেন্ট পেয়ে যাই। মানে দেখ এই যে ক্যাপাসিটারটা বা এই যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটাকে কিরকম ভাবে আমি লিখতে পারবো, দেখ ওপরে যেটা ছিল সেটাকে যেমন ছিল তেমন রেখে দে। এখানেতে এইটার এইটা প্যারালালে ছিল, প্যারালালে থাকলে তোদের কত হয় দেখালাম আমরা, এফেক্টিভ ক্যাপাসিটেন্স হয় কত C1 প্লাস C2, মানে এটা আর এটা যোগ হয়ে গিয়ে কি আসবে, ওদের এফেক্টিভ ক্যাপাসিটেন্স আসবে। মানে আমি এখান থেকে এই দুটোকে জুড়ে দিয়ে তার এফেক্টিভ ক্যাপাসিটেন্স তৈরি করে দিলাম, ওকে। তাহলে তার এফেক্টিভ ক্যাপাসিটেন্সের ভ্যালু কত লিখে দিবি, সিম্পল কথা, কত হয়ে যাক বলা, C1 প্লাস মানে সি প্লাস সি ডাস্ট, এখানটাতে কি আছে সি, এদিক থেকে দেখছি কাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, সেটা আছে কত সি ডাস্ট। এখন দেখছি কি দেখ না এই সি আর সি প্লাস সি ডাস্ট এইগুলো কিসে আছে, সিরিজে কানেক্টেড আছে। তাহলে তারা সিরিজে কানেক্টেড থাকলে তার ইকুইভ্যালেন্টটা কি আমি কত বলবো সি ডাস্ট। মানে আমি এখন এটুকুনি কথা বলতে পারবো, দেখ এই দুটোর ইকুইভ্যালেন্ট, এই ক্যাপাসিটারটার এই ক্যাপাসিটারটা সিরিজে আছে, কারণ দেখ শুধুমাত্র একটা এন্ডি কানেক্টেড আছে। তাহলে সেটার ইকুইভ্যালেন্ট বলতে গেলে কি বলবো, দেখ 1/c প্লাস 1/c প্লাস সি ডাস্ট, সেটা ইকুয়াল টু আমার কতখানি চলে আসছে, সেটা ইকুয়াল টু চলে আসছে দেখ না 1/c ডাস্ট, তাই তো? তাহলে এটাকে যদি আমাকে ক্যালকুলেশন করতে হয় আমি কিরকম ভাবে ক্যালকুলেশন করছি দেখ তো একটুখানি। আচ্ছা আমি আরো একবার দেখে নিই এখানটাতে ভ্যালুসটা কত দিয়েছিল। আমাকে তাহলে বের করতে হবে কেয়ার না এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, অর্থাৎ সি ড্যাশের ভ্যালুটা বের করতে হবে। কোথা থেকে না এই ইকুয়েশন থেকে। আমি সি এর ভ্যালু কোয়েশ্চেনে বলে দেওয়া আছে, কিন্তু আমি এখনো বের করিনি, সে আমি পরে ব্যবহার করে দেখছি কি করা যায় না যায়, সে নিয়ে আলোচনা করছি। তাহলে দেখ এটা থেকে যদি আমরা সিম্পলিফাই করি কি দেখতে পাচ্ছি দেখ তো, এখানটা থেকে তুই লিখে রাখ না 1/c ড্যাশ যা আছে থাক, ওই দিকটা থেকে কত দেখ না সি ইন্টু সি প্লাস সি ড্যাশ, তাই না? তাহলে আমাদের এখান থেকে লসাগু চলে গেল দেখ তো সি ইন্টু সি প্লাস সি ডাস্ট, ওপরে কত চলে যাচ্ছে দেখ, এখানটাতে পেয়ে যাচ্ছে সি প্লাস সি ডাস্ট, ওদিকটা থেকে পাচ্ছিস কত সি। দেখ লসাগু শুধুমাত্র যোগ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন কর, কত আসছে দেখ সি স্কোয়ার প্লাস সি ইন্টু সি ডাস্ট। এটাতে দেখ সি আর সি যোগ করলে কত এসে গেছে 2c, 2cর সাথে সি ডাস্ট যোগ করলে কত পাচ্ছি দেখ না 2c সি ডাস্ট, আর সি ডাস্ট আরও একটা সি ডাস্ট মাল্টিপ্লাই করলে কত আসছে সি ডাস্টের স্কোয়ার, তাই না? তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত দেখ সি ডাস্টের স্কোয়ার
প্লাস সি ড্যাস্ট মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? তাহলে সেখান থেকে আমাকে যদি সি ড্যাস্টের ভ্যালু বের করতে বলে, শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই কর, মাইনাস বি, রাইট, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 2ac, তাহলে বি স্কোয়ার মানে কত, সি স্কোয়ার মাইনাস 2ac, তাহলে মাইনাস 2 ইন্টু এ মানে কত, সি ড্যাস্টের কোপিসেন্ট 1 ইন্টু সি মানে কত, মাইনাস সি স্কোয়ার, তাহলে এটাতে আমাদের চলে গেল কতখানি, সি স্কোয়ার ডিভাইডেড বাই আমি কতখানি পাচ্ছি 2a, মানে আমি এটাকে লিখে দিলাম কতখানি 2, তাই তো? তাহলে আমাদের এখান থেকে এটার ভ্যালুসটা কতখানি চলে এলো সেটাকে একটুখানি দেখে না। এক মিনিট, আমি কি কোথাও কোনো ক্যালকুলেশনে ভুল করলাম? সি স্কোয়ার এটাতে ভাঙলে কত আসছে, সি স্কোয়ার সি ড্যাস্ট, এটাতে কত যাচ্ছে দেখ, সি ড্যাস্ট ইন্টু 2c মানে 2c সি ড্যাস্ট, আর কত যাচ্ছে সি ড্যাস্টের স্কোয়ার, রাইট? তাহলে সি ড্যাস্টের স্কোয়ারটা এদিকে রইল, সি ড্যাস্টটাকে এখানে নিয়ে গেলাম, কত আসছে 2c সি ড্যাস্ট থেকে সি ড্যাস্ট বাদ দিলে সি ড্যাস্ট মাইনাস সি স্কোয়ার, তাহলে আমার এখান থেকে কতখানি পেয়ে যাচ্ছি, এখান থেকে সি ড্যাস্টের স্কোয়ার, আচ্ছা ওকে, তাহলে আমাদের এখান থেকে কত পাচ্ছি দেখ, আচ্ছা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac রে, সরি আমি এখানটা থেকে 4ac হবে, আমি 2c স্কোয়ার বসিয়ে ফেলেছি, তাহলে এখানটাতে আমার চলে আসছে কতখানি দেখতো, বি স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এখান থেকে বসিয়ে দিচ্ছি কত দেখ, 4a মানে 1, সি স্কোয়ার মানে হচ্ছে কতখানি, এটাতে চলে গেল। তাহলে এখান থেকে আমার এবারেতে ঘটনাটা কত চলে আসছে দেখতো, দেখ মাইনাস সি কত আসছে দেখ, প্লাস মাইনাস, এখান থেকে সি স্কোয়ার থেকে তোর কি চলে আসবে, সি বাইরে চলে আসবে রুট ওভার থেকে, ভেতরটাতে কত পেয়ে যাবি, রুট ওভার 5 বাই তোরা কত পাচ্ছিস 2, তাহলে এখান থেকে যদি তোরা সি কে কমন নিয়ে নিস, তোরা কত পেয়ে যাবি দেখতো, সি বাই 2 কমন নিলে তোরা এখান থেকে পাচ্ছিস কত, -1 প্লাস মাইনাস রুট ওভার 5। নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এখান থেকে মাইনাসটা হতে পারে না, কেননা ক্যাপাসিট্যান্সের ভ্যালু নেগেটিভে হতে পারে না, তাই সেই জন্যে এখান থেকে আমরা লিখে দেবো কি দেখ, এই যে সি ড্যাস্টের ভ্যালু আছে তার ভ্যালুটাকে আমরা লিখে দেবো কত দেখ, রুট ওভার 5, কেননা এই মাইনাসটা হতে পারে না, তাহলে এটাও মাইনাস হয়ে গেলে আমাদের কি চলে আসতো, দুটো মাইনাসে ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা ইকুইভ্যালেন্ট নেগেটিভ হতো, কিন্তু ক্যাপাসিট্যান্স বা রেজিস্টার এদের ভ্যালু নেগেটিভ হতে পারে না, তাই এখান থেকে পাচ্ছি কত দেখ, রুট ওভার 5 -1 বাই 2 ইন্টু কতখানি সি। এবার দেখ কোয়েশ্চেনতে আমাদের সি এর ভ্যালু কত বলে দিয়েছিল, কোয়েশ্চেনটার দিকে তাকা, কোয়েশ্চেনটার দিকে তাকালে দেখতে পাবি সি এর ভ্যালু বলা ছিল কত, রুট ওভার 5 + 1। তাহলে দেখ এখানটা থেকে তোরা ভ্যালুটাকে এবার বসিয়ে দে, এখান থেকে ভ্যালুটাকে বসা, কত পাচ্ছিস দেখ, রুট ওভার 5 - 1 বাই 2 ইন্টু রুট ওভার 5 + 1, তাহলে এখান থেকে কত পাচ্ছিস, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত আসছে দেখ না, 5 - 1/2 মানে কত, 4/2, মানে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম কত, 2 মাইক্রোফ্যারাড। ওকে, তোদের এখান থেকে যেটা শেখালাম বইয়েতেও দেখবি 2 মাইক্রোফ্যারাড করা আছে। তো দেখ একটুখানি লম্বা প্রসিডিওর, কিন্তু প্রসিডিওরটা তোদেরকে শিখে রাখতে হবে, কিন্তু কেননা এরকম ধরনের জিনিস মাঝে মাঝে যদি কোয়েশ্চেন কঠিন হয় সেগুলোর ক্ষেত্রে এটা এসে যেতে পারে। ওকে, খুব সুন্দরভাবে এটাকে তোদের বলা রইলো, প্রসিডিওরটাকে খুব ভেঙে বলা রইলো, তোরা এটাকে দেখে নেওয়ার চেষ্টা করিস, তাহলেই তোদের এখানটা থেকে আমাদের কাজ মিটে যাবে। ওকে, পরের ক্লাসেতে এই চ্যাপ্টারটা তোদের শেষ করে দেব। পরের ক্লাসেতে আমাদের করব কি, মিশ্র পরাবৈদ্যুতযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সেই টপিকটাকে নিয়ে আলোচনা করব, সেটাকে দেখিয়েই তোদের আমরা পরের ক্লাসটাকে শেষ করব। ওকে, তাহলে সেই অবধি থাক এখানেতে। আর দেখ তোদের যেন কেউ কনফিউজ হয়ে যাস না, আমি বারবার একই কথা বলছি, এখান থেকে আমি ক্লাস তো শেষ করেই দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা আসছে কি দেখ, যে টপিকটা শেখালাম সেই টপিকটাকে কিন্তু ক্লিয়ার রাখবি। আর একটা জিনিস, এখান থেকে আরো একটা অঙ্ক তোরা একটুখানি দেখে নিবি, সেটা আসছে কোনটা দেখতো, এই 8-এর দাগের অঙ্কটাকে একটু দেখে নিবি। ওকে, তাহলেই তোদের এখানটা থেকে কমপ্লিট হয়ে যাবে। আর দেখ পরের পাতাতে সেরকম কিছু তোদের দেখার দরকার নেই,
এগুলো এত হাইফাই জিনিস তোদের বোর্ড লেভেলে আসার জন্য দরকার পড়বে না। যদি দেখতে চাস তো শুধুমাত্র তোরা এই 10-এর দাগের অঙ্কটাকে একটু দেখে নিতে পারিস। ওকে, এটা ছাড়া তোদের সেরকম কিছু দরকার পড়বে না। ওকে, তো থাক এই অবধি। পরের দিনে তো তোদের দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ এটাকে কমপ্লিট করে নিস।